পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার। নবম অধ্যায়, দ্য ডার্ক মার্ক। কার্পেট মোড়ার সিঁড়ি দিয়ে খুব সাবধানে নামতে নামতে মিস্টার উইজলি ফ্রেড আর জর্জকে সাবধান করে দিলেন, খবরদার, তোমাদের মা যেন জানতে না পারেন তোমরা দু ভাই খেলার মাঠে এসেছো। ফ্রেড বলল, ভেবো না ড্যাডি, আমাদের মাথায় কিছু একটা করার প্ল্যান আছে। মাকে আমরা এই খরচের অন্য একটা হিসেব দেব। উইজলি ওদের মুখের দিকে এমনভাবে তাকালেন, প্ল্যানটা কি জানার তার প্রবল আগ্রহ, কিন্তু জানতে চাইলেন না। এখন সকলে চলেছে যে যার ক্যাম্পের দিকে, ওরাও চলল সেই জনস্রোতের সঙ্গে। রাতের হাওয়ার সঙ্গে সকলে বেসুরো গলার গান মিশে গেল। পথ দেখার জন্য হাতে ওদের লণ্ঠন, কেউ কেউ আনন্দ উল্লাসে হাতের লণ্ঠন উঁচু করে দোলাতে দোলাতে চলেছে। টেন্টে ফিরে গিয়েও ওদের কুইডিচ খেলা দেখার উন্মাদনা মোটেই কমে না, কারোরই যেন ঘুমোবার কোনো তাগিদ নেই। উইজলি সবার সঙ্গে একমত হলেন, শোবার আগে তারা কোকো খাবে। তারপর শুরু হলো খেলার কথা। মিস্টার উইজলি খেলা সম্বন্ধে চার্লির সঙ্গে একমত হলেন না। তর্ক চলল, যিনি দারুণ ক্লান্ত। ছোট টেবিলটায় কোকোর কাপ নিয়ে টেবিলে মাথা রাখতেই ঘুমিয়ে পড়ল। হাত ছড়াতে গিয়ে কোকোর কাপ ছিটকে পড়ল মেঝেতে। ওদের খেলার তর্ক থামতে চায় না। অধৈর্য হয়ে উইজলি বললেন, তোমার ভারবার রিপ্লে থামাও, অনেক রাত হলো, শুতে দুটে হবে না? হারমায়োনি ও জিনি পাশের টেন্টে চলে গেল। উইজলি, হ্যারি ও অন্যান্যরা পাজামা পরে বাঙ্কে শুয়ে পড়ল। পাশের ক্যাম্পে তখনও সমানতালে চলছে গান, তর্ক আর হইচয়। ভালোই হয়েছে আমি এখন ছুটিতে, উইজলি রেগে গিয়ে বললেন, তা না হলে ওদের মাঝরাতে সকলকে বিরক্ত করতে মানা করতাম। আয়ারল্যান্ড জিতেছে বলে আর কত সেলিব্রেট করবে? রনের ঠিক উপরের বাঙ্কে শুয়েছে হ্যারি। ওরও ঘুম আসছে না, এখনো ওর সমস্ত দেহ ঝনঝন করছে। ও টেন্টের সিলিংয়ে তাকিয়ে রইল। সিলিং বলতে টেন্টের ক্যানভাস। মাঝে মাঝে কেউ আশেপাশে লণ্ঠন জ্বালিয়েছে, তারই রশি টেন্টে এসে ধাক্কা খাচ্ছে। ও চায় ভবিষ্যতে একজন কুইডিচ প্লেয়ার হতে। ভালো প্লেয়ার হতে গেলে কেমনভাবে খেলতে হবে অলিভার উড ওকে কখনো কোনোদিন বলেনি। ভাবতে ভাবতে ওর মনে হলো জাতীয় দলের ও একজন হয়েছে। জার্সির পেছনে ওর নাম্বার আর নাম লেখা রয়েছে। ওর কানে এলো ব্যাগম্যানের উদ্দাত কণ্ঠস্বর। সারা স্টেডিয়াম গম গম করছে, প্রতিধ্বনিত হচ্ছে পটার পটার। গ্রামের মতো ওর দিবা স্বপ্ন উঠছে, হয়তো একদিন সত্যতে পরিণত হবে। হঠাৎ সচকিত হয়ে উঠল ঘুম ভাঙার পর। রন, হ্যারি, শুয়ে থেকো না, উঠে পড়ো, খুব দরকার আছে। ধর্মর করে উঠে পড়ে বসতে গিয়ে মাথাটা খটাস করে লাগলো টেন্টের চাদর। কি কি হয়েছে? উইজলি চুপ করে রইলেন। উইজলি শুধু চুপ নয়, আশেপাশের সমস্ত টেন্টে একটাও শব্দ শোনা যাচ্ছে না। হঠাৎ তারা কুইডিচ খেলা দেখতে এসে পাত্তারি গুটিয়ে চলে গেছে। তাদের চিৎকার, গান কিছুই শোনা যাচ্ছে না, সব নীরব হয়ে গেছে। হ্যারি যত তাড়াতাড়ি পারে বাঙ্ক থেকে লাফিয়ে পড়ে জিন্সটা পরে নিল। মিস্টার উইজলি বললেন, সময় নেই, তাড়াতাড়ি। হ্যারি টেন্টের বাইরে এসে দাঁড়ালো, দেখলো রনও এসে গেছে। যেখানে ওদের টেন্ট, তার চারপাশের টেন্টগুলোর সামনে খুব সম্ভব জনমানব শূন্য হলেও কাঠের উনুনগুলো টিম টিম করে জ্বলছে। তারই আলোতে দেখলো দলে দলে লোকেরা প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে। তাদের উপরে একটা আলো আকাশ থেকে ঘুরে ফিরে পড়ছে, ঠিক কামানের গর্জনের মতো শব্দ হচ্ছে। মদ্যপের অসংলগ্ন চিৎকার, সেই হাস্য, আলো আর গর্জনের সাথে সাথে সমানতালে চলছে। তারপরে সব থেমে নিয়ে সবুজ আলোতে অরণ্যটা ভরে গেল। হ্যারি পরিষ্কারভাবে সবকিছু দেখতে পেল। দেখলো একদল জাদুকর হাতে জাদুদণ্ড আকাশের দিকে তুলে চলেছে। সেই দণ্ড থেকে সবুজ আলো বিচ্ছুরিত হচ্ছে। দেখে আশ্চর্য হয়ে গেল হ্যারি। যারা দলবদ্ধ হয়ে দণ্ড উঁচু করে চলেছে তাদের দেহ আছে কিন্তু মুন্ডু নেই। পরে বুঝতে পারে হ্যারি, না, ওদের মাথা ও মুখ কাপড় দিয়ে ঢাকা। ওদের উপরে মধ্যাকাশে ভেসে চলেছে অদ্ভুত চারটে প্রাণী। তারা যেন পুতুল খেলার হাতের দ্বন্দ্বের অদৃশ্য সুতো দিয়ে নিজের লোকেদের পরিচালনা করছে। চারটের মধ্যে দুজন খুবই ক্ষুদ্রাকারের। আরো বেশ কিছু জাদুকর সেই দলে যোগ দিয়েছে। হাসছে আর ভাষ্যমান সেই চারজনের দিকে আঙুল দেখাচ্ছে। যারা হেঁটে যাচ্ছে তাদের পায়ের চাপে শূন্য টেন্টগুলো ভেঙে পড়ছে। কেউ কেউ আবার দণ্ড দিয়ে টেন্টে আগুন লাগিয়ে দিচ্ছে। হই হুল্লোড় ও চিৎকারে সারা জায়গাটা গম গম করছে। একটা জ্বলন্ত টেন্টের উপর দিয়ে যাবার সময় চারটে প্রাণীর মধ্যে একজনকে হ্যারি চিনতে পারল, রবার্ট, ক্যাম্প সাইটের ম্যানেজার। বাকি তিনজন খুব সম্ভবত তার পরিবারের স্ত্রী, পুত্র ও কন্যা। একজন জাদুকরের হাতের
দণ্ড ফ্লিক করতেই মিস রবার্টস উল্টে গেলেন। তার পায়ের উপরে মাথা নিচে চলে গেল। তার রাতের পোশাক খসে পড়ল। তিনি নিজের অর্ধনগ্ন দেহ ঢাকতে চেষ্টা করতেই নিচের জাদুকর জনতা হা হা করে হেসে উঠল। রন প্রচন্ড রাগে বলল, অসভ্য, বর্বরতা ছাড়া আর কিছুই নয়। ও দৃষ্টি মাগাল শিশুটির দিকে। মাটি থেকে 60 ফিট উপরে ও লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছে। রন সেই বিভৎস অত্যাচারের দিকে আর দৃষ্টি দিতে পারল না। হারমায়োনি, জিনি ওদের নাইট ড্রেসের উপর ওভারকোট চাপিয়ে বাইরে এসে দাঁড়ালো, সঙ্গে মিস্টার উইজলি। ছেলেদের টেন্ট থেকে বিল, চার্লি ও পার্সি এলো। ওরা প্রস্তুত, হাতে জাদুদণ্ড, শার্টের আস্তিন গোটালো। মিস্টার উইজলি উচ্চস্বরে বললেন, আমরা এখন মন্ত্রণালয়কে সাহায্য করব। বিপন্ন ওই 4 জনকে আমাদের বাঁচাতেই হবে। তোমরা অরণ্যে চলে যাও, কিন্তু একসঙ্গে থাকবে। আমি প্রয়োজনীয় কাজ ছেড়ে তোমাদের সাহায্য জন্য আসছি। চার্লি, পার্সি নিরাপত্তা নিরাপমান লোকজনের পেছনে পেছনে গেল। মিস্টার উইজলি চললেন ওদের পেছন পেছন। মন্ত্রণালয়ের জাদুকররা নানা দিক থেকে সেখানে ছুটে এলো। আকাশের উঁচুতে ভাসমান রবার্ট পরিবারের নিচের মাঠের জনতা একটু একটু করে নিজেদের মধ্যে ছোট কেন্দ্র তৈরি করে ফেলল কালো জাদু রুখতে। ফ্রেড জিনির হাত ধরে টানতে টানতে নিয়ে চলতে চলতে বলল, দাঁড়িয়ে থাকলে চলবে না, বনে চলো, বিপদ হতে পারে। যেতে যেতে ওরা পেছনে ফিরে তাকিয়ে দেখলো শূন্যে ভাসমান রবার্ট পরিবারের নিচের লোকের সংখ্যা আরো যেন বেশি হয়ে গেছে। মিনিস্ট্রির জাদুকররা মাথায় হুড পড়া জাদুকরদের ভেতরে ঢুকে তাদের জাদুদণ্ড দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। দারুণ এক ভয়াবহ পরিস্থিতি। যারা বাঁচাতে এসেছে কোনো জাদুবিদ্যা প্রয়োগ করতে পারছে না। ভয়, তারা যদি উপর থেকে মাটিতে পড়ে যায়। স্টেডিয়ামে যাবার রাস্তার ধারে ধারে যে রঙিন আলোর মালা ছিল সেগুলো নিভে গেছে। ঘোর অন্ধকারের মধ্যে খেলার দেখতে আসে ছোট শিশুরা অসহায়। মহিলা আত্মরক্ষার জন্য গাছে চেপে গুহায় লুকিয়ে কাঁদছে। হ্যারির মনে হলো কিছু লোক অন্ধকারের মধ্যে ছুটছে, তাদের মুখ দেখতে পেল না। ওরা ওকে ধাক্কা দিতে লাগলো। হঠাৎ সেই সময় রনের গলার স্বর শুনতে পেল। রন ব্যথায় আর্তনাদ করছে। কি হয়েছে হারমায়োনি? হারমায়োনি অন্ধকারের মধ্যে থেকে বলল, রনকে খুঁজতে যাবার সময় হ্যারির সঙ্গে ধাক্কা লেগে হারমায়োনি মাটিতে পড়ে যায়। কিন্তু রন কোথা থেকে ডাকছে? হ্যারি সশব্দে বলল, রন, রন, তুমি কোথায়? অতি অন্যায় করেছে শত্রুরা। মাটিতে উঠে দাঁড়ালো হারমায়োনি। হঠাৎ এক উজ্জ্বল আলোতে দেখতে পেল রন গাছের তলায় পড়ে রয়েছে। রন বলল, লুমাস। কে যেন পেছন থেকে বলল, খুব লাগেনি আশা করি। হ্যারি, রন ও হারমায়োনি পেছনে ফিরে দেখল ড্রেকো ম্যালফয়। ও নির্বাচিত একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যা ঘটছে ও সব ভাবলেশহীনভাবে দেখে চলেছে। কালো জাদুকরদের তাণ্ডবে ওর কোনো তাপ উত্তাপ নেই। মিসেস উইজলির সামনে রন ম্যালফয়কে যে কথাটা কখনো বলতো না, সেই কথাটা এখনো ম্যালফয়কে দেখতে পেয়ে বলল, কিছু একটা করুন মিস্টার ম্যালফয়। ভাষা তোমার অনুরোধের নয় রন। ওর বিবর্ণ চোখ দুটো উজ্জ্বল জল করছে। তুমি কি চাও হারমায়োনিও আকাশে উড়ুক? তা দেখতে চাও? হারমায়োনি ক্ষুব্ধ স্বরে বলল, এ কথার অর্থ কি? মিস গ্র্যাঞ্জার, আমরা জাদুকররা মাগলদের নিধন করছে। মালফয় বিশ্রীভাবে হেসে বলল, তুমিও কি চাও তুমিও ওদের মতো আকাশে উঠতে? মালফয় হারমায়োনির দিক তাকালো। মালফয় বলল, ওরা মাগল। তুমি কি চাও মিসেস রবার্টের মতো তোমার অবস্থা, তোমার নিকাশ ফ্রিজ থেকে খুঁড়ে আকাশে উড়ুক? হ্যারি বলল, হারমায়োনি মাগল নয়, ছাত্রী জাদুকর। নিজের চরকায় তেল দেওয়া হয়েছে ছোকরা। মালফয় কোতকোত করতে করতে বলল, হাসিটাও শয়তানের মতো। ভালো চাও তো যেখানে আসো সেখানে থাকো। ওরা মাগালদের রক্ত পছন্দ করে। রন বলল, মুখ সামলে কথা বলুন মিস্টার মালফয়। সকলেই জানে কোনো ভদ্র মাগাল রক্ত বলা খুবই অশোভন। জাদুকরীদের শরীরে মাগল রক্ত থাকতে পারে। আপনি কতটুকু জানেন? ওসব কথা ছাড়ো রন, হারমায়োনি বলল। রন মালফয়ের দিকে এগোতে দেখে ওর হাত টেনে ধরল। শুধু শুধু বিপদ টেনে আনছে ও। অরণ্যের অন্য দিক থেকে খুব জোরে ব্যাং শব্দ হলো। শব্দটা অতি ভয়ঙ্কর। আগে কখনো কেউ এমন গর্জন শোনেনি। আশেপাশে মানুষজন ভয় বিবর্ণ কুঁকড়ে গেল সে অচেনা শব্দে। মালফয় আগের মতো শয়তানি হাসিতে বলল, আমি তো ওদের বাধা দিতে পারি না। তুমি বলো আমি কি পারি, পটার? হারমায়োনি মালফয়ের মুখের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, চলো, ওরা সব গেল কোথায় খোঁজা দরকার। মালফয় হি হি করে হেসে বলল, গ্র্যাঞ্জার, তোমার মাথার চুলগুলো ঠিক কাকের বাসা, ওগুলো মুখ থেকে হটাও। হ্যারি ও রনের হাত ধরে হারমায়োনি বলল, চলো।
রন যেতে যেতে বলল, আমি হলফ করে বলতে পারি ওসব কালো কাপড়ে মুখ ঢাকা কালো জাদুকরদের মধ্যে মালফয়ের বাবাও আছে। হারমায়োনি বলল, মন্ত্রণালয় ওকে ধরবে। আশ্চর্য, ওরা কোথায় গেল বলো তো? কোথায় গেল ফ্রেড জর্জিনি? এত দেশি বিদেশি জাদুকররা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে, কিছু কিছু তাঁবুতেও হুড়োহুড়ি করছে। ওরা দেখলো কয়েকজন ওদের বয়সী ছাত্রছাত্রী কোন দেশে জানা নেই তর্ক বিতর্ক করছে, পরনে তাদের পাজামা। একটি মেয়ে হ্যারি, রন ও হারমানিকে দেখে বলল, ও ইউ এলস ম্যাডাম ম্যাগজিন নয়েস লাভার্স প্রাডিউ। ওদের মনে হলো মেয়েটি বলছে, ম্যাডাম ম্যাগজিন কোথায়? আমাদের তো ফিরতে হবে। রনের মুখের দিকে হারমায়োনি তাকিয়ে বলল, ওরা বক্স বাটন ম্যাজিক একাডেমি ছাত্রছাত্রী। আমি অ্যাপ্রাইজাল অফ ম্যাজিক্যাল এডুকেশন ইন ইউরোপে পড়েছি। রন সে কথায় কান্না দিয়ে বলল, মনে হয় বেশি দূরে যায়নি ওরা। জাদুদণ্ডে হারমোনির মতো আলো জ্বালিয়ে পথ চলতে লাগলো। হ্যারি নিজের জাদুদণ্ড হাতে নেবার জন্য পকেটে হাত ঢোকালো, কিন্তু পকেটে রয়েছে বায়নোকুলার, জাদুদণ্ড নেই। পকেটগুলো আতিপাতি করে খুঁজলো হ্যারি, না, নেই। আরে কোথায় গেল আমার জাদুদণ্ড? হারালো নাকি? ধ্যাত, ঠাট্টা করছো তুমি? রন আর হারমায়োনি ওদের টর্চের আলো জ্বালা দণ্ড দুটো উপরে তুলল, আলো পড়ে যদি ওটা পাওয়া যায়। হ্যারি তন্না তন্না করে খুঁজো, ও জাদুদণ্ড পেল না। তিনজনই সজাগ হয়ে গেল। দেখলো উইঙ্কি একটা ঘন জঙ্গল থেকে বেরিয়ে আসছে, তারই শব্দ। খুব কষ্ট করে ও ঝোপঝাড়ের পথ বের করে আসছে। ওর মনে হচ্ছে কেউ যেন অদৃশ্য থেকে ওকে তাড়া করছে, আটকে রাখতে চাইছে। মুখ দেখে তাই মনে হলো। উইঙ্কি মুখে বলল, একজন শয়তান কালো জাদুকর। উইঙ্কিকে ও আকাশে উড়িয়ে নিয়ে যেতে চায়। উইঙ্কি ওদের কাছে থেকে পালাবে। রন ওর দিকে তাকিয়ে বলল, দৌড়াতে ওর অসুবিধে কি? ঠিক মতো দৌড়াতে পারছে না কেন? হ্যারি বলল, ও সম্ভবত পালাবার অনুমতি পায়নি। হারমায়োনি বলল, তোমরা তো জানো ওদের জীবনে কত কষ্টের। ওদের সঙ্গে বাড়ির লোকেরা খুব খারাপ ব্যবহার করে, কৃতদাস হলে যা হয়। মিস্টার ক্রাউচের বদন্যতায় ও টপে বসেছিল। মালফয় ওকে জাদু বলে পঙ্গু করে রেখেছিল, ফলে টেন্টে আক্রমণ হলেও ও দৌড়াতে পারেনি। বুঝি না মানুষ কেন ওদের অত্যাচার করে, এত যন্ত্রণা দেয়। রন বলল, ওরা তো সুখেই আছে। তুমি হাউস এলফদের কথা শুনছো না? ওরা বলেছিল কৃতদাসীদের আনন্দ করার অধিকার নেই, ওরা এটাই পছন্দ করে। হারমায়োনি বলল, সকলে নয়, তোমার মতো লোকেরাই এই ধরনের কথা ভাবে রন। যারা কুড়ে তারা কিছু বদলাতে বা পরিবর্তন করতে চায় না। ওরা বড় হয়ে উঠে একটা সংস্কারের মধ্যে। আবার ওরা শুনতে পেল কামানের মতো গর্জন। গর্জনটা অনন্য প্রতিধ্বনিত হতে লাগলো। রন বলল, বোকার মতো দাঁড়িয়ে না থেকে আমরা এগোই। হ্যারি হারমায়োনির দিকে তাকালো। হ্যারির আশঙ্কা হলো মালফয় যা বলেছে তার মধ্যে কিছুটা সত্যতা আছে। বোধহয় হারমায়োনিরও বিপদের সম্ভাবনা ওদের চেয়ে বেশি। মালফয় বলেছে হারমায়োনির দেহে আছে মাগল রক্ত। ওরা অন্ধকারের পথ দিয়ে অরণ্যের গভীরে হাঁটতে লাগলো। চলতে চলতে ফ্রেড, জর্জ আর জিনির খোঁজ করতে লাগলো। পথের ধারে অনেক মানুষ বসে রয়েছে, তারা সবাই খেলা দেখতে এসেছিল। ডার্ক ম্যাজিকের জাদুকরদের ভয়ে ওরা পালাচ্ছে। এক জায়গায় দেখতে পেল একদল গবলিন বসে থলে ভর্তি সংগ্রহ করে আনা সোনা নিজেদের মধ্যে ভাগ করে করছে। ক্যাম্প সাইটে কি ঘটেছে তার প্রতি ওদের কোনো হুঁশ নেই। ওরা আরো খানিকটা ভেতরে এগিয়ে গেল। গাছের পাতার ফাঁক দিয়ে পথের রূপালি আলো পড়ছে। দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। ওরা দেখতে জঙ্গলে ঢোকার মুখে তিনটি অতি সুন্দরী ভিলাকে ঘিরে কিছু অল্প বয়সী জাদুকর হাসাহাসি করছে। ওদের মধ্যে একজন বড়াই করে বলল, প্রতি বছর আমি 100 বস্তা সোনার গ্যালিয়ন আয় করি। কমিটি ফর দ্য ডিসপোজাল অফ ডেঞ্জারাস ক্রিয়েচার্স। আমি ড্রাগন কিলার। ওর বন্ধু হেসে বলল, স্রেফ বাজে কথা, তুমি মোটেই তা নাও। লিকি কর্ডনে তুমি থালা বাসন পরিষ্কার করো, কিন্তু আমি ভ্যাম্পায়ার হান্টার। আজ পর্যন্ত আমি 90টা মেরেছি। মুখময় ব্রণ ভর্তি তৃতীয় জাদুকর বলল, আমি দেশের কনিষ্ঠতম ম্যাজিক মন্ত্রী হতে চলেছে। আমি। কথা শুনে হ্যারি হাসিটা ফেটে পড়ল। ব্রণভর্তি জাদুকরকেও চিনতে পারল। ওর নাম স্ট্যান সানপাইক। ও আসলে 3তলা বাসের বাস কন্ডাক্টর। হ্যারি রনের দিকে তাকালো। রনের মুখটা বিশ্রীভাবে ঝুলে পড়েছে। পরমুহূর্তে রন বলল, আমি কি তোমাদের বলেছি যে আমি এখন একটা জাদু ঝাড়ু বানিয়েছি, সেটাতে চেপে শুক্র হয়ে যাওয়া যায়? হারমায়োনি বলল, সত্যি? কথাটা বলে হ্যারি আর হারমায়োনিকে চেপে ধরে টেনে নিয়ে চলল রন। একটু একটু করে ভিলা আর স্থাবকদের কণ্ঠস্বর আর শোনা গেল না। ওরা তখন অরণ্যের মাঝখানে পৌঁছে গেছে। সেখানে জনপ্রাণী নেই, এত নিঃশব্দ যে একটা গাছের পাতার গাছ থেকে পড়লে শোনা যায়। হ্যারি বলল, আমরা এখানে অপেক্ষা করি। ওর কথা শেষ হবার আগেই লোডোব্যাগম্যান
একটা গাছের আড়াল থেকে ওদের সামনে এসে দাঁড়ালো। জাদুদণ্ডের মৃদু আলোতে ওরা ব্যাগম্যানের অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করলো। কেমন যেন ঢিলে ঢালা, মুখে হাসি নেই, চলায় চঞ্চলতা নেই, মুখটা ফ্যাকাশে, শুধু নয় চিন্তিতও। ব্যাগম্যান ওদের দেখে বললেন, কে তোমরা? এখানে তোমরা কেন? ওরা আশ্চর্য হয়ে পরস্পরের দিকে তাকালো। রন বলল, ওধারে মনে হয় দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। ব্যাগম্যান খেকিয়ে উঠে বলল, কি বললে? ক্যাম্পের দিকে কিছু জাদুকর এক মাগল পরিবারকে ধরেছে। ব্যাগম্যান অট্টহাস্য করল। ওরা চুলোই যাক। কথাটা বলে অন্যমনস্ক হয়ে অন্যদিকে চলে গেল। ব্যাগম্যান কেমন যেন অস্বাভাবিক, তাই না? হারমায়োনি বলল। রন বলল, 1 নম্বরের চোরচুরি। ও একটা গাছের তলায় শুকনো ঘাসের উপর বসে পড়ে বলল, দ্য উইমবোর্ন ওয়াসপম পরপর 3 বার জিতেছে, ও হেরেছে। কথাটা বলে রন পকেট থেকে গ্রামের ছোট একটা আবক্ষ মূর্তি বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হ্যারি তখন মাঝে মাঝে কানে আসছে ক্যাম্প সাইট থেকে হইচইয়ের শব্দ। তাহলেও চতুর্দিক নীরব, নিস্তব্ধ। তাহলে খুব সম্ভব দাঙ্গা থেমে গেছে। হারমায়োনি বেশ খানিকটা সময় নীরব থেকে বলল, মনে হয় সবাই এখন নিরাপদ, দাঙ্গা বন্ধ হয়ে গেছে। রন বলল, তাই যেন হয়। হ্যারি বলল, ধরো তোমার বাবা লুসিয়াস ম্যালফয়কে ধরলে কি হবে? হ্যারি রনের গ্রামের মডেলের দিকে তাকালো। রন একই রকম ভাবে গ্রামের মূর্তিটা দেখেই চলেছে। হারমায়োনি বলল, নিরাপরাধ মাগালদের জন্য মায়া হচ্ছে, ওদের শূন্য থেকে যদি নামানো না যায়। যাবে, কেন যাবে না? হ্যারি বলল। হঠাৎ কিছু ধপ ধপ শব্দ শুনতে পেল। হ্যালো। হ্যারি কান খাড়া করে বলল, কোনো শব্দ নেই। হ্যারি গাছের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো। তখনও আধার কাটেনি, তাই দূরের জিনিস অস্পষ্ট। ওখানে তোমরা কে? ও বলল। তারপর কোনো রকম সময় না দিয়ে বলতে গেলে হ্যারির কথা শেষ হবার সঙ্গে সঙ্গে একটা শব্দ, যা কখনোই ওই অরণ্যে এসে শোনেনি, অনেকটা মন্ত্রের মতো। মর্স মোর্ডে, মর্স মোর্ডে। হ্যারির চোখের সামনে যে গাছপালা ঝোপঝাড় ও দৃষ্টিরুদ্ধ করে রেখেছিল, তা হঠাৎ সেই শব্দের পর হঠাৎ কোথায় যেন উবে গেল। কে যেন আকাশে ফুৎকারে উড়িয়ে নিয়ে গেল সবকিছু। কি দেখছো? হ্যারিকে প্রশ্ন করল রন। এক মুহূর্তের মধ্যে হ্যারির মনে হলো আর একটা নতুন লেপ্রেচাউন গড়ে উঠেছে। না, তা নয়। হাজারে হাজারে মানুষের মাথার খুলি, অনেকটা পান্নার তারার মতো। তাদের জীবের বদলে জীবন্ত সাপ বেরিয়ে আসছে। ওরা চতুর্দিকে দেখতে দেখতে উঁচুতে উঠে যেতে লাগলো। সবুজ রঙের পান্না ধোঁয়া ছড়িয়ে দিতে লাগলো চতুর্দিকে। সারা আকাশটা সবুজ মেঘে ঢেকে গেল। সহসা অরণ্যের গাছপালা লতা সবকিছু বিকট শব্দে কাঁপিয়ে দিল। কেন এসব হচ্ছে? লুকিয়ে থেকে কে ভেলকিবাজি করে চলেছে হ্যারি বুঝতে পারে না, কিন্তু যা দেখছে তা তো সত্যি। হঠাৎ জনবসতি উধাও হয়ে শত শত হাজার হাজার মানুষের মাথার খুলি, সাপ, সবুজ ধোঁয়া, পান্নার মতো রং, আকাশে উড়ে যাওয়া কালো মেঘে সবুজ মেঘে রূপান্তর, সবই সত্য। চোখের সামনে দেখছে হ্যারি। ওখানে কে? হ্যারি সাহস করে বলল। হারমায়োনি তখন অনেকটা সামলে নিয়েছে। হ্যারির জ্যাকেট ধরে টানতে টানতে বলল, হ্যারি, এখানে দাঁড়িয়ে থেকো না, পালাই। হ্যারি হারমায়োনির ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, কেন, কি হয়েছে? হ্যারি, ডার্ক মার্ক এসেছে। হারমায়োনি ফিসফিস করে বলল ভীষণ জোরে, তারপর সব শক্তি প্রয়োগ করে বলল, ইউ নো হু। ওর আসার সব সংকেত। হ্যারি ভাবার সময় নেই, চলো পালাই। ইউ নো হু সাংঘাতিক। হ্যারি ঘুরে দাঁড়ালো। রন তাড়াতাড়ি ক্ষুদ্রাকৃতিক ক্রামকে পকেটে পুরল। ওরা 3 জন অরণ্যের মুখের দিকে ছুটল। অরণ্য থেকে পালাবার সেটাই একমাত্র রাস্তা। ভোল্ডেমর্ট এসেছে, পুরনো শক্তি নিয়ে। হ্যারি, কথা বলার সময় নেই, চলে এসো। হ্যারি পেছনে তাকালো। একটা জিনিস অনুধাবন করল, প্রত্যেকটি জাদুকর ওর দিকে জাদুদণ্ড তাক করে রয়েছে। শুধু ওর দিকে নয়, রন ও হারমায়োনির দিকেও। কোনো চিন্তা না করে, এক মুহূর্ত সময় নষ্ট না করে হ্যারি উচ্চস্বরে বলল, ডাক। তারপর দুজনকে দুহাত ধরে মাটিতে শুয়ে পড়ল। বৃষ্টির স্বর একই সঙ্গে গর্জন করে উঠল, স্টুপিফাই। তারপর আগুনের শিখা, এত তার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দিল। হ্যারির মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল, যেন শব্দের চেয়ে দ্রুত বেগে ঝড় এসে ওর মাথার চুলগুলো এলোমেলো করে দিল। ঝড় তীব্র আর গতিবেগ। সমস্ত গাছপালা প্রায় উড়িয়ে নিয়ে গেল। সামান্য প্রায় 1 ইঞ্চি মাথা উঁচু করে দেখল, জেটের মতো তীব্র লাল আলো ওদের উপর দিয়ে, জাদুকরদের দ্বন্দ্ব দিয়ে আলো প্রবাহিত হচ্ছে চতুর্দিক থেকে সার্চ লাইটের মতো। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে ঘুরছে। তীব্র কণ্ঠে কে যেন বলল, স্টপ, ও আমার পুত্র।
হ্যারির চুল ঝড়ের হাওয়াতে আর খাড়া হয়ে রইল না। ও ধীরে ধীরে মুখটা তুলল, দেখলো ওর সামনে যে জাদুকর জাদুদণ্ড দিয়ে দাঁড়িয়েছিল সে নামিয়ে নিয়েছে জাদুদণ্ড। পাশে মিস্টার উইজলি দারুণ উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়ে রয়েছেন। কম্পিত কণ্ঠে বললেন, রন, হ্যারি, হারমায়োনি, তোমরা ভালো আছো তো? অনাবশ্যক প্রশ্ন করছো আর্থার, শিরশিরে গলায় কেউ বলল। মিস্টার ক্রাউচ কথাটা বলছেন তিনি, আর মন্ত্রণালয়ের জাদুকররা ওদের ঘিরে রয়েছেন। হ্যারি ওদের মুখোমুখি হবার জন্য দাঁড়ালো। মিস্টার ক্রাউচ দারুণ ক্রোধে ছটফট করছেন। তোমাদের মধ্যে কে কাজটা করেছো? ক্রাউচ মুখ বিকৃত করে প্রশ্ন করলেন। ওর জ্বলন্ত ধূর্ত দুটো চোখ ওদের দিকে ঘুরছে। তোমাদের মধ্যে কে ডার্ক মার্ককে ভেলকি দেখিয়েছ? আমরা করিনি। হ্যারি মাটিতে পড়ে থাকা একটা খুলির দিকে তাকিয়ে বলল, আমরা কেউ কিছু করিনি। ও উইজলির দিকে তাকিয়ে কুনুই চুলকাতে চুলকাতে বলল, কেন আমাদের আক্রমণ করছো? মিথ্যে কথা বলবে না স্যার, তোমাদের ওখান থেকে আক্রমণটা পরিচালিত হয়েছে, ক্রাউচ চিৎকার করে বললেন। ওর হাতের দণ্ড তখনও রনের দিকে তাক করা। পাগলের মতো ওর চোখ দুটো বনবন করে ঘুরছে। মুখের ভাব এমন যেন একটা মারাত্মক রকমের অপরাধ হাতে নাতে ধরেছেন। বার্টি, ওরা সবাই ছেলে মানুষ, ওরা এমন জঘন্য অপরাধ করতে পারে না। লম্বা ঢিলেঢালা আলখালা পরা এক জাদুকর বললেন, অন্যায়ভাবে ওদের চাপ দিচ্ছেন। মিস্টার উইজলি বললেন, তাহলে তোমরা বলো কোথা থেকে মার্ক এসেছে? হারমায়োনি ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল, ওখান থেকে। আমি শুনেছি ওরা চিৎকার করে জাদুমন্ত্র বলছিল। ক্রাউচ হারমায়োনির দিকে তাকিয়ে বললেন, ও ওখানে দাঁড়িয়েছিলে? ক্রাউচের চোখ মুখে অবিশ্বাসের ছাপ। কি বললে? জাদুমন্ত্র? সত্যি? তাহলে বুঝতে হবে তুমি মেয়েটি খুব ভালো করেই জানো কেমন করে ডার্ক মার্ককে ডাকা হয়। কিন্তু মিনিস্টার একমাত্র মিস্টার ক্রাউচ ছাড়া অন্য কেউ বিশ্বাস করে না হ্যারি, রন ও হারমায়োনির মতো ছোট ছোট ছেলেমেয়েরা মাথার খুলিকে আহ্বান করেছে। ওরা হারমায়োনির কথা মতো যে জায়গাটা হারমায়োনি আঙুল দিয়ে দেখিয়েছিল সেদিকে ওদের জাদুদণ্ড তুলল। জায়গাটা বড় বড় গাছের ফাঁকা অন্ধকার। পশমের ড্রেসিং গ্রাউন্ড পর এক জাদুকরি বলল, আমাদের দেরি হয়ে গেছে, ওরা সবাই পালিয়েছে। সেড্রিকের বাবা অ্যামোস ডিগগরি বললেন, আমাদের স্টার নার্সরা গাছের ফাঁকে সঠিক স্থানটি ধরতে পেরেছিল। ওদের ধরার প্রবল সম্ভাবনা আছে। অ্যামোস সাবধানে যাবে। কয়েকজন জাদুকর কথাটা বলবার পর মিস্টার ডিগগরি ঝোপের অন্ধকারের দিকে চলে গেলেন। কয়েক সেকেন্ড পর মিস্টার ডিগগরির গলা শোনা গেল, হ্যাঁ, ধরা পড়েছে। একজন চেতনা হারিয়ে পড়ে রয়েছে। ক্রাউচ চিৎকার করে উঠলেন, পেয়েছেন? কাকে পেয়েছেন? এমনভাবে বললেন যেন ডিগগরির কথা বিশ্বাস করতে পারছেন না। ঝোপঝাড় ঠেলে সরিয়ে ডিগগরি আবার ওদের সামনে দাঁড়ালেন। হাতে তার একটা অচেতন মানুষ, ছোটখাটো এক মেয়ে, ছোট টাইপের। হ্যারি টিটাওয়ালটা দেখে চিনতে পারল। এটা কে? ডিগগরি উইঙ্কিকে ক্রাউচের পায়ের কাছে ফেলে দিলেন। ক্রাউচ বললেন, না, হতে পারে না, এ কাজ ও করতে পারে না। কথাটা বলার পর যেখানে উইঙ্কিকে পাওয়া গেছে সেখানে চলে গেলেন। ডিগগরি বললেন, অস্বস্তিকর পরিস্থিতি। এ তো বার্টি ক্রাউচের বাড়ির কৃতদাসী। তুমি কি বললে? উইজলি বললেন, এটা কি কৃতদাসের কাজ? ডার্ক মার্কস জাদুকরদের চিহ্ন। ওটা করতে গেলে জাদুদণ্ড লাগে। হ্যাঁ, মানছি, ডিগগরি বললেন, ওর কাছে দণ্ড পাওয়া গেছে। কথাটা বলে ডিগগরি একটা দণ্ড উইজলিকে দেখালেন। তাহলে মানতে হবে 3 ধারা কোড অফ ওয়ার ভঙ্গ করা হয়েছে। মানুষ নয় এমন কোনো প্রাণী এই দণ্ড ব্যবহার ও সঙ্গে নিয়ে ঘোরার অনুমতি পেতে পারে না। ঠিক সেই সময় অদৃশ্য হয়ে লোডো ব্যাগম্যান সশরীরে এসে হাজির। ও খুব হাঁপাচ্ছে, কেমন যেন ভাব। তার সময় দাঁড়িয়ে থেকে লাফ দিয়ে চলে গেলেন পান্না রঙের জমা করা মানুষের মাথার খুলির দিকে। ডার্ক মার্ক? ও হাঁপাচ্ছে। বাড়তি ধরতে পেরেছে কে ব্যবহার করেছে? এসব কি হচ্ছে? ওদিকে মিস্টার ক্রাউচ শূন্য হস্তে ফিরে এলেন। তখনও তার মুখে ভূতের মতো সাদা ভাব। ওর পুরুষের মতো গোঁফ কাঁপছে। ব্যাগম্যান বললেন, তুমি কোথায় গিয়েছিলে বার্টি? তুমি তো খেলা দেখতে মাঠে ছিলে না। তোমার কৃতদাসী তো তোমার জন্য জায়গা রেখেছিল। ব্যাগম্যান লক্ষ্য করে যে ক্ষুদ্র কৃতদাসী ক্রাউচের পায়ের তলায় পড়ে রয়েছে। ওর কি হয়েছে? ক্রাউচ বলল, আমি এখন খুব ব্যস্ত লুডো। তখনও তার গলা স্পষ্ট শোনাচ্ছে না। আমার এলফকে সম্ভবত সম্মোহিত করা হয়েছে। সম্মোহিত? কেন? কি বলবেন ভেবে পেলেন না লুডো। অদূরে পড়ে থাকা মাথার খুলিগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর মুখ ফিরিয়ে ভূত উইঙ্কি আর ক্রাউচের দিকে তাকালেন। না, উইঙ্কি এমন কাজ করতে পারে না, ডিগরি বললেন। আমি জানিও কারো আদেশে সিটটা দখল করে বসেছিল। মনে হয় আপনার সাথে ওর সম্পর্ক ভালোই।
তো এ ব্যাপারে এলফের কি বলার আছে তা আমাদের জানা প্রয়োজন, মিস্টার ক্রাউচ। ক্রাউচ যেন ডিগরির কথা শুনতেই পাননি, এমন এক মুখের ভাব করে রইলেন। কিন্তু চুপ থাকা মানে যে একরকম সম্মতি জানানো, সেটা বুঝতে পেরে দণ্ডটা উইঙ্কির দিকে প্রসারিত করলেন। বললেন, এনারভেট। উইঙ্কি সামান্য নড়ে চড়ে বসল, তবে খুবই দুর্বল, সন্দেহ নেই। ওর বড় বড় বাদামি চোখ দুটো মাঝে মধ্যে খোলে, আবার বন্ধ হয়ে যায়। উইঙ্কি ধীরে ধীরে উঠে বসল। প্রথমে ওর ডিগরির পায়ের উপর চোখ পড়ল, তারপর আকাশের দিকে মুখ তুলল। ডিগরি বুঝতে পারলেন ওর চোখে ভাসছে শত শত মানুষের মাথার খুলি। খানিকটা সময় পর আকাশের দিক থেকে তাকিয়ে থাকার পরে ওকে ঘিরে ধরা মন্ত্রণালয়ের জাদুকরের দিকে ওর চোখ পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো উইঙ্কি। ডিগরি বললেন, উইঙ্কি, তুমি বোধহয় জানো না আমি কন্ট্রোল অফ ম্যাজিক্যাল ক্রিয়েচারের একজন সদস্য, রেগুলেশন অফ কন্ট্রোলার। যা যা ঘটেছে তোমায় বলতে হবে আমাকে। উইঙ্কির তখনও সম্মোহনের ঘোর কাটেনি। সমানে দুলতে থাকে, কখনো এগোয়, কখনো পেছোয়। ওর মনে হয় বুকের ভেতর জমে থাকা দুঃখের ভাণ্ডার ফেটে চৌচির হয়ে বেরিয়ে যাবে। মিস্টার ডিগরি শান্তভাবে বললেন, শোনো উইঙ্কি, কিছুক্ষণ আগে এখানে মারাত্মক ডার্ক মার্ক প্রয়োগ করা হয়েছিল। তারপর ঠিক যেখান থেকে সেটা প্রয়োগ করা হয়েছে সেখানেই তোমাকে পাওয়া গেছে। এ সম্বন্ধে তোমার বিস্তারিত কিছু বলার আছে। অনুগ্রহ করে আমাকে নির্ভয়ে বলতে পারো। আমি কিছু করিনি স্যার, উইঙ্কি থতমত খেয়ে বলল। কেমন করে হলো আমি জানি না স্যার। মিস্টার ডিগরির দণ্ডটা ওর সামনে ঘোরাতে ঘোরাতে বললেন, তোমার হাতে এটা পাওয়া গেছে। দণ্ড থেকে সবুজ আলো বিচ্ছুরিত হয়ে মাথার খুলিগুলোতে আলো ফুটে উঠল। হ্যারি ওর ওয়ান্ড চিনতে পারল। আহ, ওয়ান্ডটা তো আমার, ও বলল। অরণ্যের প্রবেশপথে যারা দাঁড়িয়েছিল তারা ওর দিকে তাকালো। কিছু মনে করো না, ডিগরি দ্বিধাগ্রস্তভাবে বললেন। বলেছি ওটা তো আমার, হ্যারি বলল। ওটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। তুমি জেনে শুনে ফেলে দিয়েছিলে, এটা কি তোমার স্বীকারোক্তি হিসেবে ধরে নেব? মার্ক ব্যবহারের পরে তুমি দণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে, বললেন ডিগরি। আমোস, এসব তুমি কি বলছো? মিস্টার উইসলি বেশ রাগত স্বরে বললেন। হ্যারি কেন এবং কী কারণে ডার্ক মার্ক প্রয়োগ করবে? মিস্টার ডিগরি অস্ফুট স্বরে বললেন, অবশ্যই না, দুঃখিত। পরে কি হয়েছিল বলে যাও হ্যারি। হ্যারি বলল, কোনো কারণেই আমি ওয়ানটা ওখানে ফেলে দিইনি। ও অরণ্যের প্রবেশপথের দিকে আঙুল তুলে দেখালো। অরণ্য দিয়ে আসার সময় ওটা হারিয়ে ফেলেছিলাম। ডিগরি বললেন, তাহলে? উইঙ্কির দিকে তাকিয়ে চোখ রক্তবর্ণ হয়ে গেল। পায়ের কাছে গুটিসুটি হয়ে শুয়েছিল উইঙ্কি। তুমিও এটা পেয়েছিলে, তাই না? ভেবেছিলে ওটা দিয়ে কিছু মজা করবে। সত্যি কথাটি বলো। উইঙ্কির দু চোখ দিয়ে জল ওর কদাকার নাকে পড়ল। বিশ্বাস করুন স্যার, মাটিতে পড়ে থাকতে দেখে আমি ওটা তুলেছিলাম। আমি করিনি স্যার, কেমন করে করতে হয় আমি জানি না। হারমায়োনি বলল, ওটা ওর নয়। মিনিস্ট্রির বড় বড় জাদুকরদের সামনে ওদের সামনে কথা বলতে ভয় না পেলেও একটু ঘাবড়ে যাচ্ছিল হারমায়োনি। তবু সত্য কথা বলতে সে কোনোদিনই ভয় পায়নি। বলল, আমরাও ঝোপের মধ্যে থেকে অদ্ভুত কথাটা শুনেছি, বিকট আওয়াজও শুনেছি। কথাটা বলে রন এবং হ্যারির দিকে তাকালো ওদের সমর্থনের আশায়। গলার স্বর অবশ্যই উইঙ্কির ছিল না, তাই না? হ্যারি বলল, হ্যাঁ, একদমই ওর গলা নয়। রন বলল, মানুষের গলা। মিস্টার ডিগরি বললেন, আচ্ছা, সে পরে বিচার করা যাবে। শেষ স্পেল এবং ওয়ান্ড কী করেছিল সেটা ধরা শক্ত হবে না উইঙ্কি। উইঙ্কি কথাটা শুনে ভয়ে কেঁপে উঠল। মিস্টার ডিগরি তার জাদুদণ্ডের ডগাটা কুড়িয়ে পাওয়া ওয়ান্ডের মুখে লাগালেন। প্রিরিওর ইনক্যান্টাটো, ডিগরি সশব্দে গর্জন করে বললেন। হ্যারির কানে এলো হারমায়োনির ভয়ার্ত শ্বাস ফেলার শব্দ।
ভয়ে বিহ্বল হয়ে দেখলো একটা অতি বিরাট সাপ লকলকে জিভ বের করে যেখানে দুটো দণ্ড মিশেছে সেখান থেকে বেরিয়ে এলো। সেই ভয়ার্ত জীবের পেছন দিয়ে মিস্টার ডিগরি গর্জন করলেন, ডিলেক্ট্রিয়াস! সাথে সাথে সেই ধোঁয়ায় নির্মিত খুলি বিলীন হয়ে গেল। তাহলে মিস্টার ডিগরির মুখে জয় উল্লাস। উইঙ্কি তখনও ঠকঠক করে কাঁপছে। আমি করিনি স্যার। তুমি হাতে নাতে ধরা পড়েছ উইঙ্কি। তোমার হাত ওই দোষী দণ্ড ধরা রয়েছে। ডিগরির গর্জন থামতে চায় না। আমি কিছু জানি না স্যার। স্যার, আমি সামান্য এক এলফ। আমি ওয়ান্ডার ব্যবহার জানি না। উইঙ্কি কাঁদতে লাগলো। আমোস, উইজলি বললেন, ভেবে দেখুন, একমাত্র ধুরন্ধর উইজার্ড ছাড়া ওই স্পেল কেউ কাস্ট করতে জানে না। আপনি বলুন উইঙ্কি কোথা থেকে শিখবে? ক্রাউচ রাগে কাঁপতে কাঁপতে বললেন, মনে হয় আমোস বলতে চাইছেন আমি নিয়মিত ওকে ডার্ক মার্ক প্রয়োগ করা শিখিয়েছি। সকলেই নীরব, অস্বস্তিকর পরিবেশ। আমোস ডিগরি বললেন, না না, আমি এমন কথা বলছি না। মিস্টার ক্রাউচ চিবিয়ে চিবিয়ে বললেন, এখন আপনি মনে হয় দুজনকে, যারা এই ফরেস্টে ঢোকার মুখে রয়েছে, তাদের ডার্ক মার্ক প্রয়োগের সন্দেহের তালিকায় রাখছেন। আমি এবং হ্যারি। আমোস, আশা করি আপনি হ্যারি পটারের ইতিবৃত্ত জানেন। মিস্টার ডিগরি বললেন, অবশ্যই, সকলেই জানে। ডিগরির চোখে মুখে অস্বস্তির ছাপ। মিস্টার ক্রাউচ বললেন, আপনারা সবাই জানেন আমি আগাগোড়া ডার্ক মার্কের বিরোধী। তার প্রমাণও বহুবার পেয়ে থাকবেন। আমি ডার্ক মার্ক ব্যবহার করতে শুধু ঘৃণা করি তা নয়, যারা করে তাদেরও সর্বান্তকরণে ঘৃণা করি। কথাগুলো বলতে বলতে ক্রাউচের গলা বন্ধ হয়ে গেল। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইল। আমোস ডিগরি আমতা আমতা করে বললেন, এমন কথা আমি বলিনি মিস্টার ক্রাউচ। ডিগরির দুটো ঠোঁট উত্তেজনায় কাঁপতে থাকে। ডিগরি, আমার এফকে সন্দেহ করা মানে আমাকে সন্দেহ করা। আমার কাছে ছাড়া আর কার কাছেও এর ব্যবহার শিখবে? রাগে ফেটে বললেন মিস্টার ক্রাউচ। অন্য কোথাও থেকে শেখা সম্ভব নয়। উইজলি খুব শান্তভাবে উইঙ্কিকে বললেন, সত্যি করে বলো, কোথা থেকে তুমি হ্যারির ওয়ান্ড পেয়েছো? বিশ্বাস করুন স্যার, আমি ওটা গাছতলা থেকে কুড়িয়ে পেয়েছি। তাহলে বুঝতে পারছেন আমোস? মিস্টার উইজলি বললেন, যে লোকটি মার্ক ব্যবহার করেছিল সম্ভবত সে তার দলবল নিয়েই ডিসঅ্যাপারেট করে এখান থেকে পালিয়ে গেছে। যাওয়ার সময় বিভ্রান্ত করার জন্য হ্যারির ওয়ানটি ফেলে গেছে। খুব চালাকের কাজ সন্দেহ নেই, নিজের ওয়ান ব্যবহার না করে অন্যটা ব্যবহার করা। বেচারা উইঙ্কি। ডিগরি অধৈর্য হয়ে বললেন, তাহলে তো আসল দোষীদের খুব কাছেই ছিল। উইঙ্কি, তুমি কি ওকে দেখতে পেয়েছিলে? উইঙ্কি কী জবাব দেবে? ও ভয়ার্ত দৃষ্টিতে ক্রাউচ, ডিগরি, বেগম্যান আর উইজলির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ফোপাতে ফোপাতে বলল, আমি কাউকে দেখতে পাইনি স্যার। মিস্টার ক্রাউচ বললেন, সাধারণ নিয়ম অনুযায়ী আপনার উইঙ্কিকে দপ্তরে নিয়ে গিয়ে জেরা করা উচিত। আমি আপনাকে বলছি, ওকে আমার হাতে ছেড়ে দিন, দেখি সত্য ঘটনা বের করতে পারি কি না। মিস্টার ডিগরি হতভম্বের মতো তাকিয়ে রইলেন। মিস্টার ক্রাউচ যে প্রস্তাবটি দিলেন সেটা তিনি কল্পনাও করতে পারেন না। তবুও হ্যারির মনে হলো ক্রাউচের মন্ত্রণালয়ের একজন বড় মন্ত্রী আমোস তার প্রস্তাব উড়িয়ে দিতে সাহস করবেন না। ক্রাউচ নিরাসক্ত কণ্ঠে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে আশ্বস্ত করতে পারি ও তার অপরাধের জন্য যথাযোগ্য শাস্তি পাবে। উইঙ্কি তোতলাতে তোতলাতে ক্রাউচের দিকে তাকিয়ে বলল, স্যার দয়া করে। ক্রাউচের মুখের রেখা আরও দৃঢ় হয়ে উঠল। তার মধ্যে কোনো করুণার আভাস নেই। খুব ধীরে ধীরে বললেন, আজ রাতে উইঙ্কি যা করেছে আমি সেটা এখনও বিশ্বাস করতে পারছি না। আমি ওকে পই পই করে বলেছিলাম টেন্টের ভেতরে থাকতে। আশ্চর্য, সে আমার আদেশ অমান্য করেছে। এর মানে কাপড় জামা। উইঙ্কি বলল, বিশ্বাস করুন স্যার, আমি লোভী নই। আমি কোনো কাপড় জামা চাইনি। ক্রাউচের গা থেকে তোয়ালেরা টেনে নিলেন। উইঙ্কি ক্রাউচের পায়ে ঝাঁপিয়ে পড়ল। ক্রাউচ ঘেন্নায় মুখ কুঁচকে পা দুটো এমনভাবে টেনে নিলেন যেন তার পায়ের কাছে অতি কুৎসিত নোংরা প্রাণী কিলবিল করছে।
এত নোংরা যে তার পালিশ করা চকচকে জুতো ময়লা হয়ে যাচ্ছে। যে অমান্য করে, বিশেষত সে যদি বাড়ির কাজের লোক হয়, তাকে আমি বাড়িতে স্থান দিতে পারি না। বাড়ির মালিকের সুনাম সে নষ্ট করেছে। উইঙ্কির আকুল কান্না শেষ হয় না। আকাশ বাতাস অরণ্য সব কিছুতেই ওর কান্না প্রতিধ্বনিত হতে থাকে। এরকম অপ্রীতিকর পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করার জন্য মিস্টার উইজলি বললেন, আমরা আমাদের টেন্টে ফেরত যেতে চাই। আমস, তোমাদের কোনো আপত্তি না থাকলে হ্যারি কি ওর ওয়ানটা নিয়ে যেতে পারে? মিস্টার ডিগরি কোনো উচ্চবাচ্য না করে হ্যারির হাতে ওর ওয়ানটা দিয়ে দিলেন। মিস্টার উইজলি বললেন, ওদের তিনজনকে নিয়ে যাই। কিন্তু হারমায়োনি যাবার কোনো ভাব দেখালো না। তার চোখ তখনও সেই কান্নায় ভেঙে পড়া উইঙ্কির ওপর। মিস্টার উইজলি বললেন, হারমায়োনি। মিস্টার উইজলি উইঙ্কির ভবিষ্যৎ সম্পর্কে ছেলেমেয়েদের কিছুই আশ্বাস দিতে পারলেন না। হারমায়োনি দুঃখের সাথে বলল, ওরা ওইটুকু মেয়েকে সামান্য ভালোবাসা দূরে থাক, সবসময় কৃতদাসী, কাজের লোক, এই সমস্ত বলে ডাকে। এমনভাবে ট্রিট করে যেন ও কোনো প্রাণীই নয়। রন বলল, তাই হবে। হারমায়োনি রেগে গেল রনের উপর। তার মানে এই নয়, মানুষের মতো ওদের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা থাকবে না। উইজলি বললেন, হারমায়োনি, তোমার কথা মানছি। এখন এসব কথা আলোচনা করার সময় নয়। আমাদের যত দ্রুত সম্ভব টেন্টে ফেরত যেতে হবে। ফ্রেড, জর্জ, পার্সি, ওদের খবর নিতে হবে। কে জানে ওরা এখন কোথায়। রন বলল, অন্ধকার হয়ে যাওয়ার পর আমি আর ওদের দেখিনি। সকলেই ওই খুলির ব্যাপারে চিন্তিত হয়ে গেল কেন? টেন্টে গিয়ে তোমাদের সব বলবো। ফরেস্টে শেষ সীমায় আসার পর ওদের বাধা পড়ল। ওরা দেখলো অনেক উইজার্ড এবং উইচ ভয়ার্ত মুখে জবুথবু হয়ে অরণ্যের মুখে বসে রয়েছে। উইজলিকে দেখে ছুটে এসে বলল, স্যার, আমরা কিছু বুঝতে পারছি না। কে এইসব কাণ্ড ঘটালো? মিস্টার আর্থার, আমাদের বলুন। সেই শয়তানটা তো নয়। মনে হয় না, উইজলি বললেন। আমরা ঠিক ধরতে পারছি না। সম্ভবত কাণ্ডটা ঘটিয়ে ডিসঅ্যাপারেট করেছে। এখন তোমাদের আমি জানাতে পারছি না। আমি বিছানায় শুয়ে একটু বিশ্রাম করতে চাই। টেন্টে গিয়ে সবাই দেখলো ওরা ফিরে এসেছে। জিনি ছাড়া সকলের দেহে অল্প বিস্তর আঘাতের চিহ্ন, ছেঁড়া জামা, ফাটা জিন্স এবং নাকে রক্ত। উইজলি বললেন, হ্যারির ওয়ান্ড দিয়ে গোলমালের সূচনা। কেউ অ্যাপারেট করে মার্ক কনজিওর করে সেরে পড়েছে। ক্রাউচ সন্দেহ করছে ওর এলফ যে ডার্ক কনজিওর করেছে তার সাথে যোগসাজশ আছে। পার্সি পরোক্ষভাবে ক্রাউচকে সাপোর্ট করল। বলল, যা কিছুই ঘটুক না কেন, ডিপার্টমেন্ট ফর দ্য রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল হিসেবে মিস্টার ক্রাউচের একটা দায়িত্ব আছে। বিশেষ করে এলফটি ওর কাছে কাজ করে। হারমায়োনি বলল, ওর বাড়ির এলফ কোনো অন্যায় করেনি। পরিস্থিতি ওকে দোষী বানিয়ে ফেলেছে। ও ওয়ানটা দেখতে পেয়ে সেটা তুলে রেখেছিল। সেটা যদি অন্যায় হয় তাহলে অন্যায়। রন বলল, ওই মাথার খুলি কি ইন্ডিকেট করছে? কেউ বিস্তারিতভাবে আমাকে বুঝিয়ে দেবেন? হারমায়োনি গম্ভীরভাবে বলল, রন, ওটা ইউনো হুর প্রতীক। আমি রাইস অ্যান্ড ফল ডার্ক আর্ট বইতে পড়েছি। উইজলি বললেন, 13টা বছর পার হয়ে গেছে। অবশ্যই লোকেরা ভয় পেয়েছে, পাওয়ারই কথা। অনেকটা ইউনো হু ফিরে এসেছে চাক্ষুষ দেখার মতো। রন বলল, আমি তোমাদের কথার মানে বুঝতে পারলাম না। আকাশে কিছু একটা দেখে। রন, ইউনো হু আর তার সাঙ্গপাঙ্গরা যখনই চায় ডার্ক মার্ক আকাশে পাঠিয়ে ওকে খুন করতে পারে। মিস্টার উইজলি বললেন, ওদের সন্ত্রাস সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। ওরা সাংঘাতিক ও ভয়াবহ। সকলেই নীরব। বিল ওর হাতে কাটার স্থানের উপর ব্যান্ডেজটা খুলে দেখালো কতটা কেটেছে। যদিও এটা খুব সাহায্য করেনি। যারা এই ম্যাজিক করে থাকুক তারা ডেথ ইটার দেখে ভয়ে পালিয়ে গেছে। আর আমরা সেখানে পৌঁছাবার আগেই তারা পালিয়ে যায়। তাদের আমরাও দেখতে পারিনি। শুধুমাত্র রবার্টদের ভূমিতে আক্রমণের আগেই ধরতে পেরেছি। তারা এখন তাদের স্মরণশক্তিকে নতুন করে ধারণ করছে। ডেথ ইটার্স কারা? জিজ্ঞেস করলো হ্যারি। ওরা তাদের ইউনোহুর সমর্থক বলে দাবি করে। আজ আমি একজনকে দেখেছি, যে লোকটা নানা কায়দা করে আজকাবান থেকে পালিয়েছিল।
প্রমাণ করা শক্ত বিল। যদিও তুমি যা সন্দেহ করছো সেটা সত্যি হতে পারে। উইজলির কণ্ঠে হতাশা। কিন্তু ভোল্ডেমর্টের সমর্থক কারা? হ্যারি বলল, সকলেই যাদের ভয় পায়। উইজলি কখনো ভোল্ডেমর্টের নাম শুনতে চায় না। দুঃখিত, হ্যারি বলল। আমি বলতে চাচ্ছি ইউনোহুর সমর্থকরা কেন মাগলদের নিশ্চিহ্ন করতে চায়। এটা করে তাদের কী লাভ? মিস্টার উইজলি মুচকি হেসে বললেন, লাভ? এটা ওদের একটা তামাশা ছাড়া কিছুই নয়। ইউনোহু যখন ক্ষমতায় ছিল তখন দেশের অর্ধেক মাগলদের মেরে ফেলা হয় তামাশা করে। আমার কি মনে হয় জানো, তারা আজকে মদ খেয়েছে, তারপরেই তাণ্ডব করে জানিয়ে গেল তারা এখনও টিকে আছে। হয়তো এটা তাদের এক মহাসম্মেলন ছিল, সকলেই একত্রিত হয়েছিল। যদি ওরা সত্যি ডেথ ইটার্স হয় তাহলে ডার্ক মার্ক দেখে পালিয়ে গেল কেন? তাহলে তো ওদের খুশি হওয়ার কথা, রন বলল। মাথা খাটাও রন, তারা যদি সত্যি সত্যি ডেথ ইটার ওর সমর্থক হতো তাহলে কি ইউনোহু যখন ক্ষমতা হারিয়েছিল তখন তারা আজকাবান থেকে পালিয়ে গিয়ে তার বিরুদ্ধে এত মিথ্যা কথা ছড়ালো যে সে আবার মানুষজনকে হত্যা ও নির্যাতন করতে বাধ্য হয়েছে? আসলে ইউনোহু যাতে ক্ষমতায় ফিরে আসতে না পারে তাই তারা এই বদনাম ছড়িয়েছিল। ইউনোহু যখন ক্ষমতা হারায় তখন ওরা সকলে বলে বেরিয়েছিল ওরা ইউনোহুকে সমর্থন করে না। তখন তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল। ইউনোহু আসার খবর পেলে ওরাই সবচেয়ে বেশি ভয় পাবে। আমার ধারণা ডেথ ইটাররা ওকে পছন্দ করে না। হারমায়োনি বলল, তাই যদি হয়, ডার্ক মার্কদের যেই এই জাদু করে থাকুক না কেন, সেটা কি ডেথ ইটারদের সমর্থনে নাকি তাদের ভয় পেয়ে দেওয়ার জন্য? তোমার অনুমান আমারই মতো হারমায়োনি। তবু আমি তোমাকে বলতে চাই, একমাত্র ডেথ ইটাররা জানে কেমন ঐন্দ্রজালিক প্রভাব বিস্তার করা যায়। আমি সত্যি অবাক হব যে কাজটি করেছে সে যদি ডেথ ইটার না হয়। শোনো, আজকে অনেক সময় নষ্ট হয়েছে। এখন তোমার মায়ের কাছে যদি আজকের ঘটনাটা কানে যায় তাহলে তিনি দারুণ চিন্তায় পড়বেন। 2-4 ঘন্টা ঘুমিয়ে নিয়ে আমরা যত তাড়াতাড়ি পারি একটা পোর্ট কি দিয়ে এখান থেকে চলে যাব। হ্যারি তার বিছানায় ঘুমাতে গেল। তার মাথা ঝিমঝিম করছে, শরীরের শক্তি যেন নিঃশেষিত। রাত 3টায় তার ঘুম ভাঙে। ঘুম একেবারে উধাও। দুশ্চিন্তা ওকে গ্রাস করেছিল। মাত্র 3 দিন আগে মনে হয় অনেক দিন ওর কপালের ব্যথায় হ্যারির ঘুম ভেঙে গিয়েছিল। আর আজকে আবার ঘুম ভাঙার পর ওর কাটা দাগে যন্ত্রণা শুরু হলো। আজ রাতে আবার 13 বছর পর এই প্রথম লর্ড ভোল্ডেমর্টের মার্ক আকাশে দেখা গেল। কে জানে এগুলোর অর্থ কী। সে সিরিয়াসকে চিঠি লেখার কথা ভাবল। প্রাইভেট ড্রাইভ ছাড়ার আগে যে চিঠিটা ও পাঠিয়েছিল, সিরিয়াস কি সেই চিঠিটা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে কি তার জবাব দেবেন? হ্যারি শুয়ে শুয়ে তাঁবুর ত্রিপলের দিকে তাকিয়ে রইল, কিন্তু ওকে কেউ ঘুম পাড়িয়ে দেয় না। বহুদিন বাদে চার্লির নাক ডাকা শুনতে শুনতে ও আবারও ঘুমিয়ে পড়ল।